দুজন প্রাক্তন সভাপতি উপস্থিত আছে, বর্তমান সভাপতি উপস্থিত আছে, এসিজের প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন। এই জায়গায় আমি একটি অতীত বিষয় নিয়ে বিষয়ের অবতারণা করে আমি বিষয়টি সামনে আনতে চাই। আজকে যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সেটির দাবি কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি ছিল। বাংলাদেশ কম্পিউটার সমিতি এটার জন্য আন্দোলন করেছে, সেই দাবি অর্জিত হয়েছে, এটি আমাদের সাফল্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে একটি জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে যে এই মন্ত্রণালয় বা এই তথ্য প্রযুক্তি খাতে একটি খুবই ক্ষুদ্র অংশ বরাদ্দ হয় বাজেটে। এবং আমি আমার সভাপতি উদ্দেশ্য করে বলতে চাই, গতবার উনি 100 কোটি টাকার মতো একটি বরাদ্দ ছিল, সেই বরাদ্দ নিয়ে খানিকটা আত্মপ্রসাদ লাভ করেছে। এটি আমার মনে হয় কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না। যদি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তর করতে হয়, তাহলে এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং এই মন্ত্রণালয়টি আমাদের মন্ত্রণালয়, এটি আমি সকল আমাদের বিজনেস অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা দৃপ্তভাবে বলতে চাই যে এটি আমাদের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারের বাজেটে যেন একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রদান করা হয়, এটি আমি জোর দাবি জানাচ্ছি। আমি একটি সমস্যার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। হঠাৎ করে আইডিবি ভবনে একটি চিঠি এসেছে ভ্যাট সংক্রান্ত বিষয়ে। সেটি হলো ভাড়ার উপরে ভ্যাট দিতে হবে এবং গত 22 মাসের ভ্যাট এবং 1 কোটি টাকার মতো একটি বকেয়া সহ এনবিআর থেকে এই ধরনের চিঠি এসেছে। সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে সমস্যাটি আরো ঘনীভূত হয়েছে। সেটি হচ্ছে যে 300 স্কয়ার ফিটের নিচে যে দোকানগুলো আছে সেগুলো জন্য ভ্যাট দিতে হবে না, আর উপরের দোকানগুলোর জন্য ভ্যাট দিতে হবে। এখন এই যে বৈষম্যটা আপনারা খুব ভালো করেই জানেন, সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কোনো অবস্থাতেই আমরা কম্পিউটার পণ্যের উপরে 1 থেকে 2% বেশি প্রফিট করি না, করতে পারি না। সেই জায়গায় এই বিষয়টি যদি আরো করা হয় তাহলে মার্কেটটি ধ্বংসের দিকে যাবে এবং আইডিবি ভবন সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট, সেই মার্কেটটি এই হুমকির মধ্যে পড়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে আবেদন জানাবো যে এটি বৈষম্যমূলক এই বিষয়টি থেকে বিস্তার পায় সেই ব্যবস্থা করার জন্য। অন্যান্য মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন আগে, অন্যান্য মার্কেটে মানুষ ভাড়াটিয়া, তাদের নিজস্ব দোকান, অতএব সেই ক্ষেত্রে এই সমস্যাটি এত প্রবল। তো আইটি ডেভেলপমেন্টের সাথে এই ব্যাপারে একটি জোরালো উদ্যোগ নেবেন সেটা আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সব দোকান করলেও ভ্যাট দেন, অর্থাৎ ভ্যাট প্রকৃতপক্ষে হওয়ার কথা ছিল যে আমি একবার ভ্যাট দেওয়ার পরে পরবর্তীকালে যখন আমি ভ্যালু অ্যাড করবো তখন শুধুমাত্র ভ্যালু এডিশনের ভ্যাট রাখতে হবে। এইরকম বিচিত্র টাইপের ভ্যাট, এবং আপনারা জানেন আসলে একটি ভ্যাট আইন আসছে। এই আইনে কি আছে, এর মধ্যে ইতিমধ্যে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়েছে যে এই আইনে এমন ব্যবস্থা করা হবে কবর থেকে ভ্যাট তুলে আনা হবে। আমি আশা করি যে বিষয়টির প্রতি সকলের যেন দৃষ্টি আকৃষ্ট হয়। আমরা এবার একটু টেলকোর দিকে দিতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন AHM সুলতানুর রেজা, এডিশনাল জেনারেল ম্যানেজার অফ গ্রামীণফোন। আমি অনুরোধ করছি রেজা সাহেবকে মন্তব্য করার জন্য। আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে একটা ব্রডব্যান্ড রিলেটেড কথাই বলবো, কারণ এখানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক আলোচনা হচ্ছে এবং তার সাথে বাজেট বিষয়ক কথাবার্তা হচ্ছে। বিষয়টা অনেকটা সুমন ভাইয়ের কথা ধরেই, আমরা যখন ব্রডব্যান্ড বা ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তি সবকিছুই যদি কথা বলি, তাহলে 3টে বিষয়ের প্রতি আমাদের আসলে নজর দেওয়া দরকার। সেটা হচ্ছে কানেক্টিভিটি, সিপি যেটাকে আমরা কাস্টমার প্রেমিস ইকুইপমেন্ট বলছি, যেটার কথা সুমন ভাই বলেছেন।
এবং কন্টেন্ট, এই তিনটা সি কিন্তু খুবই জরুরি। এবং এই তিনটা সি এর জন্য আমরা যেটা দেখেছি, ব্রডব্যান্ড পলিসি বলেন, আইসিটি পলিসি বলেন, সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছর মতো, এবং আমার যেটা মনে হচ্ছে আমাদের শুরুটা কিন্তু সবসময় খুবই ভালো, কিন্তু আমরা কোথায় যেন একটা দোলাতে গিয়ে থেমে যাচ্ছি। কথাটা এই কারণে বলছি যে কানেক্টিভিটির সমস্যা কিন্তু আমাদের দেশে নেই। আমরা যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী অনেক ধরনের কানেক্টিভিটি আছে আমাদের, যেটা সুমন ভাই বলেছেন, এবং সেটাকে কিভাবে সমন্বয় করে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখতে হবে। বজলু ভাই বলেছেন, এবং সেই বিটিসিএল এর একটা বক্তৃতাতে আমিও ওখানে উপস্থিত ছিলাম এবং দেখেছি আমাদের এই সরকারি প্রতিষ্ঠান একটা বিশাল নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, এবং 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 32টা জেলা শহরে আইপি কানেক্টিভিটি আছে। এটা একটা বিশাল ব্যাপার, এবং আমাদের মতো গ্রামীণ ফোন বা অন্যান্য মোবাইল অপারেটরে এরকম কানেক্টিভিটি আছে কিনা আমার জানা নেই। তো সব দেশেই যদি আপনি দেখেন, আমাদের আশপাশের দেশে ভারত এবং পাকিস্তান, ইভেন পাকিস্তানেও কিন্তু অনেক ডিজিটাল দিকে অগ্রগতি হচ্ছে, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলো যদি আমরা দেখি, তারা দেখা যাচ্ছে যে সরকারিভাবে এই উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে মনে হয় আমাদের অনেক কিছু করার আছে। সিপির কথা যেটা আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য ভাইয়েরা বলেছেন, শুল্ক বিষয়ে কথাবার্তা, এটাকে কিন্তু আমাদের আসলে সরকারিভাবে কমাতে হবে। যখন আমি ইন্টারনেটের প্রাইস, যেটা আমরা ভ্যানিলা ইন্টারনেট বলছি, আসলে ভ্যানিলা ইন্টারনেটের প্রাইস কিন্তু কমানো হয়েছে, এবং মাননীয় মন্ত্রী গত টেলিকম দিবসে বলেছেন এটা 10,000-এ নামবে, কিন্তু সেখানে কিন্তু আসলে 10,000-এ নামলে ভোক্তা কি সেই 10,000-এর সুবিধাটা কি পাচ্ছে? আসলে পাচ্ছে না, কারণ এখানে কন্টেন্টের ব্যাপার আছে, এখানে কানেক্টিভিটির ব্যাপার আছে। আপনি যখন খুলনা বা যশোরে কানেক্টিভিটি নিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আরেকটা এডিশনাল ট্রান্সমিশন কস্ট দিতে হচ্ছে। সুতরাং ওখানকার একজন ভোক্তা, সে কিন্তু আমার ঢাকা শহরে যে রেটে আপনি তাকে ইন্টারনেট দিতে পারছেন, ওখানে সে ইন্টারনেট দিতে পারছে না। কারণ কিন্তু আমাদের হিউম্যান রাইট বা ইনফরমেশন রাইট অনুযায়ী আমারও অধিকার আছে এরকম একটা জনগণের একটা সেবা পাওয়ার। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই তিনটা সি এর দিকে আমাদের খুব বিশেষভাবে নজর দিতে হবে, এবং দরকার হলে এই ধরনের পলিসি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলবো এই কথাটা, এটা গ্রামীণ ফোনের কোনো কথা নয়। সেটা হচ্ছে যে এই সমন্বয়গুলো আনতে হবে। প্রাইভেট অপারেটর, পাবলিক অপারেটর যারা আছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এটাকে ব্যবহার করার একটা সমন্বয় আনতে হবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে এমটিটি এর লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা আমি খুব একটা পছন্দ করি না। কারণ হচ্ছে এই বিষয়টা যদি 97-এ হতো অথবা 96-এ করা হতো, তাহলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। যাই হোক, এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি ইন্টারনেট পেনিট্রেশনের কথা দেখি, আমাদের এখানে অনেক কম, এবং তাছাড়া ইন্টারনেট পেনিট্রেশন তো শুধুমাত্র যেটা বললাম যে ইন্টারনেটের উপর নির্ভর করে, এটা ডিভাইসের উপর নির্ভর করে। আজকে মোবাইল ফোন সাবস্ক্রাইবার অ্যাজ অফ টুডে বিটিআরসির অনুযায়ী 74.18 মিলিয়ন। দ্যাট ইজ আমাদের অলমোস্ট 50% কিন্তু লোক মোবাইল ফোন ব্যবহার করে, এবং মোবাইল ফোনে এভরিওয়ান হ্যাজ ইন্টারনেট অ্যাক্সেস। যদি আপনার ইন্টারনেট এনেবল হ্যান্ডসেট থাকে, ইউ ক্যান অ্যাক্সেস ইন্টারনেট। তাহলে আপনি দেখেন যে কত দ্রুত আমাদের দেশে মোবাইল ইন্টারনেট ছড়িয়ে গেছে। তাহলে এই জায়গাটায় যেটা জব্বার ভাই বলেছেন যে 3G কবে আসবে, টেলিটকের হাতে 3G আসবে, তাহলে এইগুলো জায়গাতেও কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। 3G যদি আসে, আজকে প্রত্যন্ত অঞ্চলে আপনি 3G এনেবল মোবাইল হ্যান্ডসেট দিয়ে আপনি টেলিমেডিসিনের মতো সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন। এই ধরনের সেবাগুলো যেতে পারে। তবে আমি একটা যেটা বলছিলাম যে পার্সোনাল কম্পিউটার বা কম্পিউটার পেনিট্রেশন কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা শেয়ার্ড অ্যাক্সেসের দিকে যেতে পারি। অনেকগুলো লোক সেখানে যে জড়ো হবে, কিন্তু আজকে যে তথ্যটা পেলাম জব্বার ভাইয়ের কাছ থেকে, সেটা একটু নিরাশাজনক। যেমন 4,400 বেশি মনে হয় ইউনিয়ন পরিষদ আছে, এবং ইউনিয়ন পরিষদ যে তথ্য কেন্দ্রগুলো, সেগুলো নাকি অনেক ভাগে বন্ধ আছে। কিন্তু আমার যে ধারণাটা আমি দিতে চাচ্ছি, কারণ আমি এই ধারণা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। বিগত 2006 সাল থেকে গ্রামীণ ফোনের কমিউনিটি ইনফরমেশন সেন্টার প্রজেক্টে আমি জড়িত ছিলাম। সেখানে আমরা বর্তমানে 502টা সেন্টার আমাদের চালু আছে। বিষয়টি হলো, যখনই সরকারি
কোনো ব্যবস্থাপনায় জিনিসটা চলে যায় তখন ব্যবস্থাপনার দিক থেকে অনেক রকম ত্রুটি দেখা দেয়। তাহলে এইটাকে আমরা যেটা দেখেছি আইসিটি পলিসিতে বলা আছে, ব্রডব্যান্ড পলিসিতে বলা আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী গতবার বাজেট বক্তৃতায় এই বিষয়টার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। কিন্তু আমি জানি না এই বিষয়টা আমরা এই আইসিটির ক্ষেত্রে কেন ব্যাপকভাবে ব্যবহার করছি না। পাবলিক প্রাইভেট রিলেশন এবং প্রাইভেট প্রাইভেট রিলেশন হতে পারে, যেমন অপারেটরের সাথে আইএসপি যে রিলেশন হতে পারে, টেলিকম অপারেটর আইএসপি, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে যা, কিন্তু আইএসপি অ্যাসোসিয়েশনের বা আইএসপি অপারেটরের সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। সে এইগুলো সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে শেয়ার অ্যাক্সেস যদি আমরা করতে পারি, যাদের কম্পিউটার নেই তারা এটা ব্যবহার করতে পারবে, এবং দ্রুত গতির ইন্টারনেটের ব্যবস্থা যদি আমরা সেখানে করতে পারি তাহলে মানুষের কাছে অনেক সেবা পৌঁছে দেওয়া সম্ভব। কৃষক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক সবার জন্য আমরা এই সুবিধা করে দিতে পারি। ধন্যবাদ। আমি এবারে একটু কমানের দিকে দিতে চাই। আমি বলেছিলাম যে এর মধ্যে বিশ্বজুড়ে আমাদের এই অনুষ্ঠানের দর্শক আছে। অনেকগুলো কমেন্ট এসে, প্রায় 25-30টা মতো কমেন্ট এসে, তো মূলত তারা যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছে আমি সবগুলো কমেন্ট না করি, কয়েকটি ইন্টারেস্টিং কমেন্ট এসে তার মধ্যে একজন বলেছেন যে আপনার কাছে ধন্যবাদ এডুকেশন কন্টেন্ট নিয়ে উপস্থাপনের জন্য। তো কোনো কন্টেন্ট সার্চ করে পান না, সার্চের উপর অপশন নয় যেখানে কতগুলো সার্চ করে পারে, এই ধরনের টুলস কালেক্ট করতে বলেছেন। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে টাকা কামাচ্ছে বাইরে থেকে, পেপালে কবে আসবে তারা একটা কোশ্চেন করছে। আইসিটি মিনিস্টার এই প্রোগ্রামে আরেকজন কোশ্চেন করেছেন যে ওনারা চাচ্ছে ইংলিশের উপর শিক্ষার কোনো জোর নেই, সেখানে কোনো বরাদ্দ রাখা যায় কিনা। আরেকজন কোশ্চেন করেছেন ইন্টারনেটের দাম কমানোর জন্য, প্রায় 10টা কোশ্চেন এসছে 3G আর ইন্টারনেট নিয়ে। মোস্ট অফ দ্য কমেন্টে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে ইন্টারনেটের দামটা কমানোর জন্য, এবং 3Gটাকে ইংলিশে ইউজ করা হয়। একদম প্রায় 50 বার কমপ্লেক্স করে দিয়েছে 3G কবে আসবে, 3G কবে আসবে, 3G কবে আসবে, 3G চাই। মানে সেই একজন বলেছে যে ইন্ডিয়াতে এখন আমরা টিভি খুলে গিয়ে 3G ইন্ডিয়া অল ওভার 3G দিয়ে তারা সার্ভিস দিচ্ছে, সেটা ইউজ করে দিতে ভালো হয়। বাজেটে আইসিটি এক্সপার্টদের জন্য কোনো চিন্তা ভাবনা ছিল না গত কয়েক বছর ধরে, এবার কোনো চিন্তা ভাবনা আছে কিনা। সফটওয়্যারের আইটিএস কোম্পানিগুলোকে 5 বছরের ট্যাক্স ফি রাখা হবে কিনা কোশ্চেন করেছে। সিটিজেন জার্নালিজম নিয়ে কোশ্চেন করেছে যে ইন্টারনেটে যদি দাম না করা, সিটিজেন জার্নালিজমে অনেক কথাবার্তা হচ্ছে, তো এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো এসেছে। ধন্যবাদ।